সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি। যুদ্ধের ইতিহাসে প্রায় দেখা যায় সংঘাত শুরু হয় মানুষের সিদ্ধান্তে, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধ নিজে নিজের পথ তৈরি করে নেয়। আজ মধ্যপ্রাচ্যে ঠিক সেই অবস্থায় তৈরি হয়েছে। শুরুতে অনেকে ভেবেছিল এটি হবে দ্রুত শেষ হয়ে যাওয়া একটি সামরিক অভিযান, কয়েকদিনের বিমান হামলা, কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত, তারপর হয়তো আলোচনার টেবিলে সমাধান। কিন্তু এখন যুদ্ধক্ষেত্রের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। যুদ্ধ থামেনি, বরং ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে এক দেশ থেকে আরেক দেশে, এক সীমান্ত থেকে পুরো অঞ্চলে। আজ প্রশ্ন একটাই, এই সংঘাত কি ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিচ্ছে? বর্তমানে যুদ্ধ থামার আলোচনায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের শর্তগুলো। যদিও কয়েকদিন পূর্বেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চেয়েছিলেন যুদ্ধ বন্ধ করতে, কিন্তু এর পরপরই ইরান কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছে। তেহরান পরিষ্কারভাবে জানিয়েছে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ না হলে তারা যুদ্ধ বন্ধ করবে না। এই শর্তগুলোর সর্বপ্রথমেই রয়েছে লেজিটিমেট রাইটস বা ইরানের বৈধ অধিকার, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র সহ পুরো পৃথিবীকে স্বীকার করতে হবে। এই দাবিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জটিল, কারণ এর ভেতরে বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে। প্রথমেই থাকবে পারমাণবিক কর্মসূচির অধিকার। ইরান দীর্ঘদিন ধরে দাবি করছে তারা শান্তিপূর্ণ নিউক্লিয়ার প্রোগ্রাম চালানোর অধিকার রাখে। এরপর থাকবে সার্বভৌমত্ব বা সভরেনিটি, অর্থাৎ অন্য কোনো দেশ ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। এরপর থাকতে পারে নেতৃত্বের বৈধতা, যেমন ইরানের নতুন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির পর তারই পুত্র মোস্তফা খামেনি, তাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের উপর আরোপিত যত প্রকার নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞাকে অবশ্যই পরিপূর্ণভাবে প্রত্যাহার করে নিতে হবে। অনেক বিশ্লেষক মনে করেন লেজিটিমেট রাইটস বলতে পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া বোঝানো হচ্ছে। সংক্ষেপে বলতে গেলে ইরান চায় আমাদের রাষ্ট্র হিসেবে পূর্ণ অধিকার মেনে নাও, আমাদের উপর চাপ সৃষ্টি করা বন্ধ করো। এবার আসি তাদের দ্বিতীয় পয়েন্টে। ইরানের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে, অর্থাৎ কম্পেনসেশনস। ইরান সরাসরি বলেছে এই যুদ্ধে যে ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ বাবদ নগদ অর্থ তাদেরকে প্রদান করতে হবে। এখন কথা হচ্ছে কি ধরনের ক্ষতির জন্য তারা এই নগদ অর্থ বা ক্ষতিপূরণ দাবি করেছে। সাধারণত একটি দেশ যদি যুদ্ধ আক্রান্ত হয় সেই দেশে অনেক কিছুই কিন্তু ক্ষতি সাধন হয়। ইরানে যে সমস্ত ক্ষতি অলরেডি সাধিত হয়েছে সেগুলো হচ্ছে সামরিক স্থাপনা ধ্বংস, তেল স্থাপনা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত, বেসামরিক মানুষ হতাহত এবং অর্থনৈতিক বড় ধস। এখন কথা হচ্ছে কেন এগুলো এত গুরুত্বপূর্ণ? এটি শুধু অর্থনৈতিক না, রাজনৈতিক দায় স্বীকারও। যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এই ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়, তাহলে তারা পরোক্ষভাবে স্বীকার করবে যে তারা এই আক্রমণটা করেছিল এবং এটা নীতিবিরুদ্ধ ছিল। বাস্তবতা হচ্ছে এই দাবিটা সবচেয়ে কঠিন, কারণ যুদ্ধের পর বড় শক্তিগুলো সাধারণত ক্ষতিপূরণ দিতে চায় না, কারণ এতে করে তাদেরকে স্বীকার করতে হয় বা মেনে নিতে হয় যে তারা অন্যায়ভাবে এই যুদ্ধটা পরিচালনা করেছিল। এবার আসি 3 নম্বর পয়েন্টে, অর্থাৎ ইরানের 3 নম্বর শর্তে। আর এই শর্তটি খুবই গুরুত্বপূর্ণ। ইরান সরাসরি বলেছে ভবিষ্যতে ইরানে আর কোনো হামলা হবে না এমন আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে, অর্থাৎ স্ট্রং ইন্টারন্যাশনাল গ্যারান্টিজ। ইরান শুধু যুদ্ধ থামাতে চায় না, তারা ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে চায়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ভবিষ্যতে ইরানে আর হামলা করতে পারবে না, এই নিশ্চয়তা থাকতে হবে। আন্তর্জাতিক শক্তি যেমন রাশিয়া, চীন বা জাতিসংঘ গ্যারান্টার হিসাবে থাকবে। কোনো চুক্তি হলে সেটা কোনোভাবেই আর ভাঙা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে কেন এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ? ইরানের দৃষ্টিতে
আগেও অনেক চুক্তি হয়েছে, যেমন 2015 সালে নিউক্লিয়ার ডিল হয়েছিল, কিন্তু পরে ভেঙে গিয়েছে। 2018 সালে ট্রাম্প যখন প্রথম দফায় ক্ষমতা আসেন, তখন তিনি একতরফাভাবে এই চুক্তি থেকে বেরিয়ে যান। তাই এবার তারা লিখিত এবং শক্তিশালী গ্যারান্টি চায়, যাতে করে এই গ্যারান্টি কোনোভাবেই ভবিষ্যতে ইরান বা ইসরায়েল আর ভাঙতে না পারে। সহজভাবে বলতে গেলে এই যুদ্ধ থামলেও যেন আবার নতুন করে পুনরায় কেউ যুদ্ধ শুরু করতে না পারে। সেই সাথে ইরান চায় তাদের কৌশলগত অবস্থান এবং আঞ্চলিক নিরাপত্তার স্বীকৃতি দেওয়া হোক, অর্থাৎ ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে একই ধরনের সামরিক অভিযান যেন আর না ঘটে। এই তিনটি শর্ত মূলত একটি বার্তা বহন করে। ইরান শুধু যুদ্ধ থামাতে চায় না, তারা যুদ্ধের পর নতুন আঞ্চলিক শক্তির ভারসাম্য নির্ধারণ করতে চায়। ইরান বলছে, পারস্য উপসাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে তাদের নিরাপত্তা ভূমিকার স্বীকৃতি দিতে হবে, কারণ এই প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি। বিশ্বের প্রায় 20% তেল প্রতিদিন এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়। এই কারণে হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্ব অর্থনীতিতে গলার প্রধান শিরা। ইরান ইতিমধ্যেই সতর্ক করেছে, এই পথ দিয়ে সব জাহাজ চলাচল করতে পারবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সরাসরি সম্পর্কিত জাহাজের ক্ষেত্রে কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রথম দফার হামলা সামরিকভাবে বড় সাফল্য এনে দিয়েছিল বলে দাবি করা হয়। ইরানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়, কিছু গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টারও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। কিন্তু যুদ্ধের বড় সমস্যা হলো, সামরিক সাফল্য মানেই রাজনৈতিক সাফল্য নয়। ইরানের রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েনি, সরকারি প্রতিষ্ঠানও এখনো কাজ করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরানের পারমাণবিক কর্মসূচিতে মূল অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করা যায়নি, যার ফলে যুদ্ধ শেষ করার বদলে সংঘাত আরো গভীরে প্রবেশ করেছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা এই পরিস্থিতিকে একটি বিশেষ নাম দিয়েছেন, আর এই নামটি হচ্ছে এসকেলেশন ট্র্যাপ। এর অর্থ হলো, একটি যুদ্ধ যখন শুরু হয় তখন প্রতিটি পক্ষ প্রথমে সীমিত আঘাত দিয়ে দ্রুত ফলাফল আশা করে, কিন্তু যদি সেই ফলাফল না আসে তখন চাপ বাড়তে থাকে, আর তখন শুরু হয় আরো বড় হামলা, এরপর পাল্টা হামলা, তারপর আরো বড় প্রতিশোধ। এইভাবে যুদ্ধ ধীরে ধীরে একটি চক্রাকারে আটকে যায়। এক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে পিছু হটা মানেই রাজনৈতিক পরাজয়। আজ মধ্যপ্রাচ্যের সংঘাত সেই জায়গাতেই পৌঁছে গিয়েছে। সরাসরি সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সমানভাবে লড়াই করা ইরানের পক্ষে সহজ নয়। তাই তারা বেছে নিয়েছে আরেকটি পথ, আর এটি হচ্ছে অর্থনৈতিক চাপ। হরমুজ প্রণালীকে ব্যবহার করে ইরান কার্যত বিশ্ব জ্বালানি বাজারে চাপ তৈরি করেছে। অনেক তেলবাহী জাহাজ এখন এই পথ ব্যবহার করতে ভয় পাচ্ছে। কিছু জাহাজকে অলরেডি সতর্ক করা হয়েছে, কিছু জাহাজ আক্রমণের শিকারও হয়েছে। ফলে এই সমুদ্র পথে জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে গিয়েছে। বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হরমুজগামী জাহাজগুলোকে আমেরিকা এসকর্ট করবে বা পর্যাপ্ত পরিমাণে পাহারা দিবে, যাতে করে ইরান বা আইআরজিসি কোনো প্রকার আক্রমণ করতে না পারে। কিন্তু বাস্তবতা হলো, আমেরিকার জাহাজই এই হরমুজ প্রণালী বা এর আশেপাশে নিরাপদ নয়। বিশ্লেষকরা বলছেন, যেখানে আমেরিকার যুদ্ধ জাহাজই পারস্য সাগর থেকে 1000 কিলোমিটারও বেশি দূরে চলে গিয়েছে, খোদ আমেরিকা অন্য দেশের কাছে সাহায্য প্রার্থনা করছে হরমুজ প্রণালীতে যুদ্ধ জাহাজ পাঠানোর জন্য, সেখানে তারা তেল বা জ্বালানি পণ্য বহনকারী অন্য জাহাজগুলোকে কিভাবে নিরাপত্তা দিবে? এদিকে আরেকটি বড় আশঙ্কা তৈরি হয়েছে, লেবাননে থাকা হিজবুল্লাহ। ইসরায়েল ইতিমধ্যে সতর্ক করেছে, যদি হিজবুল্লাহ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে লেবাননেও বড় সামরিক অভিযান শুরু হতে পারে। তখন যুদ্ধের মানচিত্র অনেক বড় হয়ে যাবে, যেখানে থাকবে ইরান, ইসরায়েল, লেবানন, সিরিয়া, পারস্য উপসাগর এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলো। অর্থাৎ এটি আর শুধু 2 বা 3 দেশের সংঘাত থাকবে না, এটি হয়ে উঠবে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ।
কারণ শুধু ইসরায়েল, আমেরিকা বা ইরান নয়, সাথে যুক্ত হচ্ছে লেবানন। আর এদিকে ইয়েমেনের হুতিরা বলেছে তারা প্রয়োজনে লোহিত সাগরেও জাহাজ চলাচল বন্ধ করে দিবে। আর এটা করলে বিশ্ব জ্বালানি বাজারে পুরোই ধস নামবে। এই সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র এখন ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র যদি পুরোপুরি সরে যায় তাহলে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব কমে যেতে পারে, কিন্তু যদি তারা পুরো শক্তি নিয়ে যুদ্ধে থেকে যায় তাহলে সংঘাত আরো দীর্ঘ এবং বিপজ্জনক হতে পারে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত এখন পুরো পরিস্থিতিকে প্রভাবিত করছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চলবে, অন্যদিকে তিনি আবার যুদ্ধ সীমিত রাখার কথাও বলছেন। একবার তিনি বলছেন তাদের প্রাথমিক লক্ষ্য অর্জিত হয়েছে, আবার তিনি বলছেন তিনি তার সামরিক অভিযান চালিয়ে যাবেন। এই দ্বৈত বার্তা তার বন্ধু রাষ্ট্রদের বিভ্রান্ত করছে, আবার অন্যদিকে শত্রুদের সাহস দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্পের এই দ্বৈত বার্তা প্রমাণ করে যে আমেরিকা যে উদ্দেশ্যে ইরানে হামলা করেছে, তারা মুখে বলছে ইরানকে ধ্বংস করেছে, ইরানের সামরিক শক্তি পুরোপুরি তারা ধ্বংস করতে পেরেছে, কিন্তু বাস্তবতায় ভিন্ন, যার কারণে তারা যুদ্ধকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে চায়। এখন কথা হচ্ছে মধ্যপ্রাচ্যে বর্তমানের এই যুদ্ধে বাংলাদেশের উপর কি প্রভাব পড়তে পারে। অনেকে মনে করতে পারেন এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে সংঘটিত হচ্ছে, বাংলাদেশ থেকে অনেক দূরে, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। কারণ বাংলাদেশের অর্থনীতি অনেকটাই আমদানি নির্ভর, বিশেষ করে জ্বালানি। যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ থাকে এবং তা দীর্ঘদিন ধরে থাকে তাহলে তেলের দাম আকাশ ছুঁয়ে যাবে, পরিবহন খরচ বাড়বে, ডলারের উপর চাপ বাড়বে, খাদ্য ও পণ্যের বাজারেও অস্থিরতা তৈরি হবে। অর্থাৎ যুদ্ধের গোলা ঢাকায় না পড়লেও এর অর্থনৈতিক ধাক্কা ঢাকায় পৌঁছাবে ঠিকই। এখন প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে বা সামনে কি হতে পারে। বিশ্লেষকদের মতে এখন তিনটি সম্ভাবনা সামনে রয়েছে। প্রথম সম্ভাবনা, হঠাৎ করে একটি কূটনৈতিক সমঝোতা যেখানে দুই পক্ষই কিছুটা ছাড় দিয়ে যুদ্ধ থামাতে পারে। দ্বিতীয় সম্ভাবনা, দীর্ঘস্থায়ী সংঘাত যেখানে যুদ্ধ সীমিত আকারে চলতেই থাকবে। আর তৃতীয় সম্ভাবনা সবচেয়ে ভয়ঙ্কর, একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ যেখানে একাধিক দেশ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। ইতিহাস বলে বড় যুদ্ধ কখনো হঠাৎ করে শুরু হয় না, ছোট ছোট সংঘাত একসময় একসাথে জড়িয়ে গিয়ে এক ভয়ঙ্কর বিস্ফোরণে পরিণত হয়, আর এভাবেই শুরু হয় বিশ্বযুদ্ধ। আজ বিশ্বের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দাঁড়িয়ে গিয়েছে। প্রশ্নটা আর শুধু মধ্যপ্রাচ্যের না, প্রশ্নটা এবার পুরো বিশ্বের। কারণ এই যুদ্ধ যদি থামানো না যায় তাহলে এর শেষ কোথায় সেটা কেউই জানে না। আর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হলো যুদ্ধ শুরু হয় মানুষের হাতে, কিন্তু শেষ হয় মানুষের নিয়ন্ত্রণের বাইরে। বন্ধুগণ, আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন।